আজকে যে কবিতাটা আমরা পড়ব সেটাকে ঠিক কবিতা না বলে সনেট বলাই ভালো। নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এবার প্রশ্ন উঠতে পারে যে হঠাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে একজন মানুষ কেন কবিতা লিখবেন? তার দুটো সম্ভাব্য উত্তর হতে পারে। এক, ব্যক্তিগতভাবে একটা ভালো লাগা, আর দুই, হয়তো সেই মানুষটা এমন কিছু করেছেন যার জন্য কবি তার কাছে কৃতজ্ঞ, ঋণী। ব্যাপারটা কি হয়েছিল? মাইকেল মধুসূদন দত্ত গোঁড়া হিন্দু পরিবারের সন্তান, জন্মেছিলেন বাংলাদেশের সাগরদাঁড়ি গ্রামে। এবার যখন তারা সপরিবারে কলকাতায় চলে এলেন তখন মাইকেল ভর্তি হলেন হিন্দু কলেজে। তখনও তিনি কিন্তু মাইকেল হননি। এবার হিন্দু কলেজে পড়বার সময় থেকেই ইংরেজি ভাষা সাহিত্যের প্রতি তার একটা প্রবল টান তৈরি হয়। তার বরাবরকার ইচ্ছে ছিল যে ইংরেজি ভাষা সাহিত্য চর্চা করে তিনি শেলি, কিটস, বায়রনের মতো কবি খ্যাতি অর্জন করবেন, মহাকবি বলে পরিচিতি লাভ করবেন। সেই জন্যেই তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। হিন্দু কলেজে তো আর পড়া হলো না, তিনি ভর্তি হলেন বিশপস কলেজে। এবার তার বাবা ছিলেন, যেটা আমি একটু আগে বললাম, গোঁড়া হিন্দু, তখনকার দিনের দুঁদে উকিল রাজনারায়ণ দত্ত। তিনি ছেলের এই খ্রিস্ট ধর্ম গ্রহণকে একেবারেই ভালোভাবে মেনে নিলেন না। তিনি তাকে ত্যায্যপুত্র করলেন। ফলে মধুসূদনের একটু অর্থাভাব দেখা দিল। আর খ্রিস্টান হয়ে যাবার পরে তার নতুন নাম হলো মাইকেল মধুসূদন দত্ত। সে যাই হোক, বিশপস কলেজ থেকে তিনি ডিগ্রি অর্জন করবার পরে চলে গেলেন চাকরির আশায়। এবার যখন তিনি চাকরির আশায় মাদ্রাজে চলে গেলেন, যে সামান্য আয় তিনি করতেন সেই সামান্য আয় দিয়ে তার খরচাপাতি কুলোতো না। কি করবেন? এরপর তিনি ব্যারিস্টারি পড়বার জন্য বিলেত যাত্রা, যেটুকু যে সামান্য টাকা পয়সা ছিল সেটা নিয়ে তিনি বিলেত যাত্রা করলেন। ব্যারিস্টারি পড়বেন, ব্যারিস্টার হবেন, সেখান থেকে আয় উপার্জন হবে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করে কবি খ্যাতি অর্জন করা। কিন্তু বিলেতে গিয়েও দেখা গেল ভাগ্য সুপ্রসন্ন হলো না। প্রবল অর্থকষ্টের সম্মুখীন হলেন তিনি। দেনার দায় একেবারে ডুবে গেলেন, এমনই অবস্থা যে প্রায় জেল খাটবার জোগাড়। আর সেই সময় মাইকেল তার পরম মিত্র, পরম ঘনিষ্ঠ বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি লিখে তার অসহায় অবস্থার কথা জানালেন। ঈশ্বরচন্দ্র আমরা জানি যে তিনি বিদ্যার সাগর, কিন্তু তার থেকেও বেশি তিনি করুণারও সাগর। সেই জন্য তার পরম বন্ধু যখন এরকম বিপদের মধ্যে পড়েছে, তাকে তিনি একবার নয় বারবার অর্থ পাঠিয়ে সাহায্য করলেন। তাঁরই দয়ায়, তাঁরই আনুকূল্যে মাইকেল মধুসূদন দত্ত তিনি ব্যারিস্টারি পড়া শেষ করলেন এবং দেশে ফিরে এলেন। দেশে ফিরে এসে তিনি বাংলা ভাষাতেই সাহিত্য চর্চা করতে মন দিলেন। এবার এই যে বিদ্যাসাগরের করুণা, এই যে দয়া, সেইটাকে স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞ চিত্তেই তিনি তাকে নিয়ে একটা সনেট লিখলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার কথাটা হচ্ছে যে বিদ্যাসাগর আমরা সবাই জানি, অনেক কিছু জানি আমরা, মানে বিদ্যাসাগরকে চেনেন না এমন মানুষ নেই। 19 শতকের একজন মহামনীষী, সমাজ সংস্কারক। একদিকে যেমন তিনি বাল্যবিবাহ রোধ করছেন, বিধবা বিবাহের প্রচলন করছেন, তেমনি আবার ছোটদের পড়াশোনা শেখার জন্য তারা যাতে ঠিক মতো তাদের ভিত্তিটা তৈরি হয় সেই জন্যেই বর্ণ পরিচয় লিখছেন, যে বর্ণ পরিচয় পড়ে তোমরাও বড় হয়েছো, আমরাও বড় হয়েছি। অ আ ক খ থেকে শব্দ গঠন, বাক্য গঠন, সমস্ত কিছু, কথামালা, বোধোদয় সবকিছু লিখছেন। ফলে এই যে সমাজ সংস্কারক মানুষটি, এই যে শিক্ষা সংস্কারক মানুষটি, একে নিয়ে যখন একটা সনেট লেখা হচ্ছে, আমরা ডেফিনেটলি দেখব যে সেখানে তাহলে বিদ্যাসাগরের চরিত্রের ঠিক কোন দিকটা ফুটে উঠেছে। কারণ দুটো দিক তো আমরা পেয়ে গেলাম না, একটা হচ্ছে তার বিদ্যার দিকটা, জ্ঞানের দিকটা, আরেকটা হচ্ছে তার দয়া বা করুণা ঘন যে মূর্তিটা। ডেফিনেটলি আমরা দেখব। তার আগে যেটা দিয়ে শুরু করেছিলাম যে সনেট কাকে বলা হয়। সনেটের বাংলা শব্দ হচ্ছে চতুর্দশ পদী কবিতা।
অর্থাৎ এমন একটা কবিতা যাতে 14টা লাইন বা 14টা পংক্তি থাকবে 8-6 ভাগ করে। প্রথম 8টা লাইনকে বলা হবে অষ্টক বা অক্টেভ, পরের 6টা লাইনকে বলা হবে শতক বা সেস্টেট। অষ্টকে কি হয়, একটা ভাবের প্রকাশ ঘটে, আর শতকে সেই ভাবটাকেই কবি বিশ্লেষণ করেন। খেয়াল রাখতে হবে যে বিদেশি সাহিত্যে এই সনেটের জনক হলেন ইতালীয় কবি পেত্রার্ক, এবং মাইকেল মধুসূদন দত্ত তার সনেটে এই পেত্রার্কীয় রীতিটাকেই অনুসরণ করেছেন। এবার মধুসূদন দত্ত শুধু যে এই একটাই সনেট লিখেছেন তা কিন্তু নয়, তিনি তো অনেক কাব্যই লিখেছেন। যেমন তার বিখ্যাত কাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য। তেমনি আরেকটা বিখ্যাত বই হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী, তার মানে অনেকগুলো সনেটের একটা গুচ্ছ। এই চতুর্দশপদী কবিতাবলীতে মোট 102 খানা সনেট আছে, যার মধ্যে 86 নম্বর সনেটটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন মূল গ্রন্থের অন্তর্গত? চতুর্দশপদী কবিতাবলী। এবার এখানটাতে মাইকেল মধুসূদন দত্ত কি বলছেন সেইটা এবার আমরা একটু পড়তে পড়তে যাব। কি বলছেন তিনি, দেখা যাক। পদকর্তা যেটা বলছেন, কবি যেটা বলছেন সেটা হচ্ছে, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। আচ্ছা, আরেকটা কথা আমি জানিয়ে রাখি যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন অমিত্রাক্ষর ছন্দ সৃষ্টির জন্য। ইংরেজি সাহিত্যের ব্ল্যাঙ্ক ভার্স তার অনুসরণে সৃষ্টি করেন অমিত্রাক্ষর ছন্দ, যার বৈশিষ্ট্যটাই হচ্ছে প্রত্যেক লাইনে লাইনে আমরা কিন্তু অন্তমিল পাবো না। একটা ভাব, একটা অর্থ যেখানে শেষ হবে সেখানেই একটা জ্যোতি পড়বে, হয় সেমিকোলন বা দাঁড়ি। শুরু করা যাক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, অর্থাৎ সরাসরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই উদ্দেশ্য করে কবি এই কবিতাটি লিখছেন। আমরা সবাই জানি যে সংস্কৃত ভাষা ও সাহিত্যে গভীর পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ 1839 সালে ঈশ্বরচন্দ্র মশাইকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন। এখানেও মাইকেল সেই রেফারেন্সটাই টানছেন যে সাগর যেমন অসীম, অনন্ত, তার গভীরতা যেরকম মাপা যায় না, তেমনি ঈশ্বরচন্দ্রেরও জ্ঞান অপার, অনন্ত, অসীম, গভীর পাণ্ডিত্যের অধিকারী তিনি। এবং এই বিদ্যার সাগর হিসেবেই বিদ্যাসাগর মশাই সারা ভারতে বিখ্যাত হয়ে রয়েছেন। কিন্তু তিনি কি শুধু বিদ্যার সাগর হিসেবেই বিখ্যাত? কবি কি বলছেন, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। বিদ্যাসাগর যেরকম বিদ্যার সাগর হিসেবে সারা ভারতে বিখ্যাত হয়ে রয়েছেন, তেমনি একই সঙ্গে বিদ্যাসাগর মশাই করুণারও সাগর। যে দিন ব্যক্তি, যে দিন দরিদ্র ব্যক্তি, সেই দিন দরিদ্র ব্যক্তি মাত্রেই জানে, কি জানে, যে বিদ্যাসাগর হলেন দিনের বন্ধু, দীনবন্ধু তিনি, গরিবের বন্ধু। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। হেমাদ্রি কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে সোনার পর্বত, স্বর্ণাভা যুক্ত পর্বত। সাধারণত সুমেরু পর্বতকে সোনার পর্বত বা হেমাদ্রি বলা হয়, কিন্তু এই কবিতায় হেমাদ্রি অর্থাৎ হিমালয় পর্বতকে বোঝানো হচ্ছে। তুষারাবৃত হিমালয় পর্বতের ওপর যখন সূর্যের সোনালী কিরণ এসে পড়ে, তখন সেই সোনালী ছটায় চারিদিক উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক সেই রকম বিদ্যাসাগরও হলেন যেন হিমালয়ের মতো। তিনি তার করুণাময় অস্তিত্বের কারণে সারা ভারতের মানুষের মনে উজ্জ্বল রূপে বিরাজমান, অম্লান হয়ে রয়েছে তার চরিত্রের মাধুর্য।
তাহলে খেয়াল করো, এই যে এতখানি আমি পড়লাম, তার মধ্যে বিদ্যার কথাটা কিন্তু মাত্র একটা পংক্তিতেই। তারপর থেকে শুরু হয়ে গেছে বিদ্যাসাগরের করুণার মহিমার কথা। কারণ মাইকেল মধুসূদন দত্ত তিনি নিজেই যে তার করুণা পেয়েছেন, তার দয়া পেয়েছেন, সেই কৃতজ্ঞতার জন্যেই তো তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সনেটটা লিখছেন। সেজন্য সারা কবিতা জুড়েই শুধুই বিদ্যাসাগরের করুণার কথা, তার দয়ার মূর্তির কথা ফুটে উঠেছে। তাহলে এখানটায় আমি কি বললাম, যে সূর্যের সোনালী কিরণ যখন তুষারাবৃত হিমালয় পর্বতের ওপরে এসে পড়ে, তখন চারিদিক যেরকম স্বর্ণাভায় ঝলমলিয়ে ওঠে, ঠিক সেরকম ভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের করুণার মূর্তিটাও সারা ভারতবাসীর মনে উজ্জ্বল রূপে বিরাজমান, অম্লান হয়ে রয়েছে তার চরিত্রের মাধুর্যটা। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। তাহলে সবার পক্ষে হিমালয়ের সুবর্ণ চরণে, সোনার পদতলে আশ্রয় পাওয়া সম্ভব হয় না। যে ব্যক্তি খুব ভাগ্য করে এসেছেন, সেই ভাগ্যবান ব্যক্তি একমাত্র মহাপর্বত অর্থাৎ সেই হিমালয়ের কাছাকাছি যেতে পারেন, তার সুবর্ণ চরণে আশ্রয় নিতে পারেন। আর যখন সেই ভাগ্যবান ব্যক্তি হিমালয় পর্বতের সোনার পদতলে আশ্রয় নেন, তখনই তিনি একমাত্র বুঝতে পারেন যে গিরিশ অর্থাৎ হিমালয় কত রকম ভাবে তার সুখের ভবনে সে সেবার আয়োজন করে রেখেছে, কত গুণ ধরে কত মতে গিরিশ। অর্থাৎ এই যে পর্বত শ্রেষ্ঠ হিমালয়, সে কত রকম গুণের যে আধার, সেটা দূর থেকে বোঝা যায় না। যে ভাগ্য বলে সেই হিমালয়ের কাছে যেতে পারে, তার চরণতলে আশ্রয় পেতে পারে, একমাত্র সেই মানুষটাই জানবে যে হিমালয় কত গুণের আধার। ঠিক সেই রকম ভাবেই যারা বিদ্যাসাগর মশাইয়ের সান্নিধ্য লাভ করতে পেরেছেন, তারাই জানেন যে বিদ্যাসাগর মশাই কত গুণের ভান্ডার, কি সেবা তার সে সুখ সদনে। অর্থাৎ পর্বত শ্রেষ্ঠ গিরিশ যে শুধুই নানা গুণের ভান্ডার তা নয়, নানা ভাবে সে তার সুখের ভবনে, তার সুখের বাড়িতে বিভিন্ন সেবার আয়োজন করে রেখেছে মানুষের জন্য। কি রকম? দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শিরঃ তরুদল দাস রূপ ধরি, পরিমলে ফুলকুল 10 দিশ ভরে, দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। তাহলে হিমালয়, আগে আমরা হিমালয়টা দেখে নিই, যে হিমালয় কি কি ভাবে তার সুখের ভবনে মানুষের জন্য সেবার আয়োজন করে রেখেছে। হিমালয় পর্বত থেকে যে নদ নদীগুলো নির্গত হয়েছে, তারা তাদের সুবিমল সুশীতল জল দান করে মানুষের জীবন সুস্থ সচল রেখেছে। পরম আজ্ঞাবহ দাসীর মতোই তারা রোজ প্রতিনিয়ত আমাদের সেবা করে চলেছে। তাহলে এই যে দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করী, কিঙ্করী মানে দাসী, অর্থাৎ এই যে নদীগুলো, হিমালয় পর্বত থেকে যে নদীগুলো বেরিয়েছে, তারা দাসীর মতো সুবিমল সুশীতল জল দান করে আমাদেরকে সুস্থ সবল রেখেছে। যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শিরঃ তরুদল দাস রূপ ধরি। হিমালয় পর্বতে যে অরণ্য রয়েছে, সেখানে দীর্ঘ শিরঃ তরুদল অর্থাৎ বিশাল উঁচু উঁচু যে গাছ, সেই উঁচু উঁচু গাছগুলো আমাদের অমৃত ফল, অমৃতের মতোই সুস্বাদু মিষ্টি ফল যোগায়। তারাও বিশ্বস্ত ভৃত্যের মতো এইভাবেই আমাদের সেবা করে চলে।
পরিমলে ফুলকুল 10 দিশ ভরে। এই যে হিমালয় অরণ্যে যে এত গাছ, সেই গাছগাছালিতে কত নাম না জানা, অচেনা অজানা ফুল ফুটে রয়েছে। সেই ফুলের যে সৌরভ, পরিমল মানে হচ্ছে ফুলের সুগন্ধ। তাহলে সেই যে পুষ্পের সৌরভ, ফুলের সুগন্ধ আমাদের মন প্রাণ ভরিয়ে দেয়। চারদিকে যখন সেই ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ে, আমাদের মন প্রাণ জুড়িয়ে যায় তাতে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। বনেশ্বরী কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে বনের ঈশ্বরী, অর্থাৎ বনদেবী। এখানে আমরা বুঝবো বনস্পতি, অর্থাৎ বিশাল বড় গাছ। দিনের বেলায় এই হিমালয়ের অরণ্যে বিশাল বড় বড় গাছগুলো কি করে, প্রখর তপ্ত দিনে আমাদের ঠান্ডা ঠান্ডা ছায়া দেয়। তার তলায় বসলে আমরা ঠান্ডা ছায়া পাই, মিষ্টি বাতাস পাই। রাত্রিবেলাতে যখন তার তলায় আমরা শুতে পারি, তখন আমাদের চোখে গভীর ঘুম নেমে আসে এবং সেই সুশান্ত নিদ্রা, সেই নিশ্চিন্তের ঘুম আমাদের সারা দিনের ক্লান্তি দূর করে। তাহলে হিমালয় আমাদের নদীর জল দিয়ে সেবা করছে, তার উঁচু উঁচু গাছগুলো অমৃতের মতো মিষ্টি ফল দিয়ে আমাদের সেবা করছে, ফুলের সুগন্ধ আমাদের মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। বিশাল বড় বড় গাছ প্রখর রৌদ্রতপ্ত দিনে আমাদের ঠান্ডা ঠান্ডা ছায়া দিচ্ছে, আবার রাত্রিবেলায় তারই তলায় আমরা গভীর নিশ্চিন্ত নিদ্রা যেতে পারছি, আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। এখানে তাহলে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত হিমালয়ের সঙ্গে চরিত্রের গুণগত দিক থেকে তুলনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের, যে বিদ্যাসাগর মশাইও এমনই মহান ব্যক্তিত্বের অধিকারী। হিমালয় পর্বতের মতোই তিনি অসীম গুণের ভাণ্ডার। কিরকম? প্রথমেই আসছে নদীর জল। তাহলে নদীর প্রবাহ কোন একটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে। দেখবে আমরা যত বড় বড় সভ্যতার কথা পড়ে এসেছি, সুমেরীয় সভ্যতা বলো বা ধরো মিশরীয় সভ্যতা, সব কটাই কিন্তু গড়ে উঠেছে, বা ধরো আমাদের এই যে ভারতীয় সভ্যতা, সব কটাই গড়ে উঠেছে কিন্তু কোনো না কোনো নদীকে কেন্দ্র করে। তাহলে একটা নদীর প্রবাহ একটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে, একটা জনজাতির সমৃদ্ধির ধারক ও বাহক হয়ে থাকে। তেমনি বিদ্যাসাগর মশাইও সেই 19 শতকে তার সমাজ সংস্কারমূলক কাজের দ্বারা একটা জাতির, এই বাঙালি জাতিটার রক্ষাকর্তা হয়ে দেখা দিয়েছিলেন। আমরা দেখলাম যে হিমালয় পর্বতের অরণ্যে দীর্ঘ শিরোহ তরুদল রয়েছে, অর্থাৎ বিশাল উঁচু উঁচু মাথা তুলে দাঁড়ানো যে বড় বড় গাছ। তেমনি বিদ্যাসাগর মশাইও ছিলেন চির উন্নত মস্তক। যতদিন বেঁচেছেন মাথা উঁচু করে বেঁচেছেন। যতই তার চলবার পথে বাধা বিঘ্ন প্রতিকূলতা আসুক না কেন, পারিবারিক সামাজিক প্রতিবন্ধকতা আসুক না কেন, তিনি কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। যেটাকে যুক্তি দিয়ে বুঝেছেন ঠিক, সেটার পক্ষেই লড়াই করেছেন। যেটাকে যুক্তি দিয়ে বুঝেছেন যে ভুল, সেটাকে প্রতিবাদ করতে দ্বিধাবোধ করেননি। এমনই তিনি চির উন্নত মস্তক। আর কি, এই যে গাছগুলো অমৃত ফল যোগাচ্ছে তো আমাদের, তাহলে এখানে বিদ্যাসাগরের জ্ঞান ভাণ্ডার থেকে আমরা সেই অমৃতের মতোই জ্ঞান সঞ্চয় করতে পেরেছি। তিনি যে বইগুলো লিখে গেছেন আমাদের জন্য, সেইগুলো পড়েই আমরা সেই অমৃত ফলের মতো জ্ঞান আহরণ করতে পেরেছি। বাঙালি তথা সমগ্র ভারতীয় জাতি পুষ্ট হয়েছে তাঁর এই শিক্ষা চিন্তার দ্বারা। এবার এই যে ফুলের সৌরভের কথা এলো, পুষ্পের সুগন্ধের কথা এলো, বিদ্যাসাগরের চরিত্রের যে মাধুর্য, তার এই যে করুণার মাধুর্য, সেটা ফুলের সুগন্ধের মতো 10 দিক ভরিয়ে তুলেছে। স্বমহিমায় তার নাম ছড়িয়ে পড়েছে সারা বাংলা তথা ভূ ভারতে।
আর যেটা আমরা বলছিলাম, দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। হিমালয়ের অরণ্যে বনস্পতি বা বিশাল বড় গাছের মতোই ঋজু চরিত্রের বিদ্যাসাগরের এই যে স্নেহধন্য যারা, তারা তার আশ্রয়ে এসে নির্ভার হয়েছেন। সবার সব দুশ্চিন্তা, যেটা দুপুরের প্রখর রৌদ্রের মতো তাদেরকে ঘিরেছিল, সেই দুশ্চিন্তা দূর করে দিয়েছেন বিদ্যাসাগর মশাই। যেমন মাইকেল মধুসূদন দত্তেরও দুশ্চিন্তা তিনি দূর করে দিয়েছেন। তার আশ্রয়ে এসে তারা নির্ভার হয়েছেন এবং শান্তির ঘুম ঘুমোতে পেরেছেন বিদ্যাসাগর মশাইয়ের অপার করুণা ধারায় শীতল হয়ে। তাহলে এইখানেই হিমালয় পর্বত ইজ ইকুয়াল টু বিদ্যাসাগর মশাইয়ের চরিত্রের মাধুর্য। তাহলে এই কবিতাটা সম্পূর্ণরূপে শ্রদ্ধা জ্ঞাপন, বিদ্যাসাগর মশাইয়ের করুণাকে স্মরণ করে আর একজন মহাকবি, আর একজন মনীষীর শ্রদ্ধা জ্ঞাপন। কেমন? তাহলে এই যে সনেটটা দেখে না, 1 2 3 4 5 6 7 8, এই বিদ্যার সাগর থেকে শুরু করে সুখ সদনে এই পর্যন্ত হচ্ছে অষ্টক, একটা ভাবের প্রকাশ ঘটল। পরবর্তী 6টা লাইন হচ্ছে শতক, যেখানে তিনি বুঝিয়ে দিচ্ছেন, বিশ্লেষণ করছেন যে বিদ্যাসাগর মশাইকে কেন আমি হিমালয় পর্বতের সঙ্গে তুলনাটা করলাম। ঠিক আছে, এখানেই তাহলে আমাদের কবিতাটা আলোচনা শেষ হলো। তোমরা ভালো করে দেখে নিও, বইটা একবার পড়ে নিও, ভিডিওটা মন দিয়ে দেখো। আরও এরকম ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর কারোর যদি কোনো কোয়ারি থাকে বা যদি কোনো রকম কোনো কমেন্ট করবার থাকে, ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিবডি।